হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু সিনেমল ডুওস। আজকে আমরা কথা বলবো ফির আই হাসিন দিলরুবা নিয়ে আর তার এন্ডিং নিয়ে। তার আগে আমরা জেনে নেই কাহিনীতে কি হয়েছিল। প্রথমে বলে রাখি, এটা দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট ছিল হাসিন দিলরুবা। যদি ওটার এক্সপ্লেনেশন দরকার প্লিজ কমেন্টে জানাবেন। কাহিনী শুরু হয় যেখানে রানী দৌড়ে পুলিশ স্টেশনে যায় আর বলে আমার জামাই আমাকে মেরে ফেলবে। এরপরে কাহিনী 2 মাস পেছনে ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখতে পাই রিশু ও রানী আগ্রাতে চলে এসে পড়েছে। পুলিশ থেকে বাঁচতে তারা আলাদা আলাদা জায়গায় থাকে। এখন তারা আগ্রা থেকে ট্রাভেল এজেন্টের সাথে কথা বলে থাইল্যান্ড যাওয়ার জন্য। রিশু একটা হাত নকল, কারণ আমরা আগের মুভিতে দেখেছি সে তার একটা হাত কেটে ফেলেছিল। আর রিশু এখন একটা কোচিং সেন্টারে পড়ায়, আর ওইখানে একজন তার সাথে লাইন মারে যে কিনা ওই বাড়ির মালিক পুনাম। আর রানীও একটা বিউটি পার্লারে কাজ করে। এখানে একজন কম্পাউন্ডার যার নাম অভিমান্যু, যে কিনা রানীকে পছন্দ করে ফেলে। সে রানীর সাথে দেখা করতে ও তার প্রেম বুঝাতে বারবার চেষ্টা করে। এরই মধ্যে একটি ইনসিডেন্টে রানীর পার্স চুরি হয়ে যায় আর পুলিশ ওই পার্সটা খুঁজে নিয়ে আসে। আর এইভাবেই এন্ট্রি হয় ইন্সপেক্টর কিশোরের, যে তাদের আগের কেসে ছিল। আর ইন্সপেক্টর কিশোর রানীর সাথে কথা বলার সময় আবারও দীনেশ পণ্ডিতের ওই বই কাসৌটি কেহর, তো সে দীনেশ পণ্ডিতের বই উল্লেখ করে তাকে বলে উনি রিশু আর রানীর প্ল্যান বুঝে ফেলেছে। ইন্সপেক্টর কিশোর রানীকে জিজ্ঞাসাবাদের জন্য আগ্রা পুলিশ স্টেশনে ডাকে আর তার কল রেকর্ড নিয়ে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখনই এন্ট্রি হয় জেমি শেরগিল উর্ফ মৃত্যুঞ্জয় পাসওয়ানের, যে মরে যাওয়া নীলের আপন চাচা আর রিশু দূরের চাচা। রিশু তাকে মন্টু চাচার নামে জানে। উনি ইন্সপেক্টর কিশোরের বন্ধু আর তিনি এখন থেকে এই কেসের লিড করবে। রানীকে জিজ্ঞাসাবাদের সময় অনেক প্রশ্নই করেন এই মন্টু চাচা, যে প্রত্যেক সপ্তাহে ট্রাভেল এজেন্টকে কেন কল করা হয়, আগ্রাতে সে একা কেন থাকে, তিনি এখনো কেন আবার বিয়ে করেননি। এগুলোর সাথে সে আরেকটা প্রশ্ন এটাও করে যে হয়তো রিশুও তার সাথে এখানেই আছে। আর যেতে যেতে সে রানীকে আরেকটা কথা বলে, রিশুকে সে ছোটবেলা থেকেই জানে। আর সে ভালোভাবেই জানে রিশু যতটা না মাটির নিচে, তার চেয়ে বেশি মাটির উপরে। মন্টু চাচা ইন্সপেক্টর পাসওয়ান তখন ওই এলাকায় যায় যেখানে রানী থাকে আর পুলিশকে বলে হয়তো রিশুও তার আশেপাশেই থাকে। এরই মধ্যে রিশু মন্টু চাচাকে দেখে ফেলে আর রানীর সাথে দেখা করে বলে যদি মন্টু চাচা জেনে যায় তাহলে আমরা যদি পাতালেও লুকিয়ে থাকি সে আমাদের খুঁজে বের করবে। এর জন্য আমার হয়তো সারেন্ডার করে দেওয়া উচিত। কিন্তু রানী এই কথার সাথে রাজি হয় না আর নিজের প্ল্যান বানায়। সে বলে কেননা আমি ওই প্রেমিক অভিমান্যুকে বিয়ে করে ফেলি, তাহলে আর এই সন্দেহই দূর হয়ে যাবে যে রিশু এখনো বেঁচে আছে। এই প্ল্যানের মোতাবেক রানী অভিমান্যুকে বিয়ে করে, কিন্তু পরে একদিন নেশাগ্রস্ত অবস্থায় অভিমান্যুকে সব বলে দেয়। তারা 3 জন অভিমান্যু, রানী আর রিশু একটা মেলায় দেখা করে, যেখানে অভিমান্যু তাদের সামনে তাদের সাহায্য করার কথা জানায়। এরপর অভিমান্যু রিশুকে তার ক্লিনিকে লুকিয়ে রাখে আর আমরা দেখতে পাই যে পুনাম এই খবর জেনে যায় আর তার কাছে দেখা করতে আসে। আর এরই মাঝে লাল্লান নামের একজনও ওইখানে আসে। এরপরে দ্বিতীয় সিনে আমরা দেখতে পাই যে অভিমান্যু রানীকে সত্য কথা বলে যে কিভাবে তার চাচা তার বাপের সাথে বেইমানি করেছে আর পুরো বিজনেস নিয়ে গেছে, যে জন্য অভিমান্যু তার চাচা আর পুরো পরিবারকে মেরে ফেলে, কেননা তার ধোঁকা সহ্য হয় না। রানী এটা শুনে ভয় পায় আর দৌড়ে পুলিশ স্টেশনে যেয়ে সাহায্য চায় যে তার স্বামী তাকে মেরে ফেলবে। এটা ওই সিন যেখান থেকে মুভি শুরু হয়েছিল, কিন্তু সেখানে মন্টু চাচা ধরে ফেলে যে তুমি যদি এখানে হও তাহলে সে তোমাকে কিভাবে মারবে। তখন সে স্বীকার করে রিশু এখনো বেঁচে আছে আর অভিমান্যু রিশুকে মেরে ফেলবে, তাই আপনি তাকে বাঁচান। যার পর পুরো পুলিশ ফোর্স রিশু আর অভিমান্যুকে খুঁজতে বেরিয়ে পড়ে। যখন তারা খুঁজতে বের হয় তাদের কাছে নতুন খোলাসা আসে, তারা পুনাম ও লাল্লানের লাশ পায়। যার পরে পুরো কেস পাল্টে যায় আর সাসপেক্ট হিসেবে রানীকে গ্রেফতার করা হয়। রানীকে গ্রেফতার করার পর রানীকে অনেক মারা হয় আর এই কথা মিডিয়াতে পৌঁছানো হয় যাতে রিশু পর্যন্ত পৌঁছায়। রিশু এই কথা শুনে পুলিশের কাছে একটা ভিডিও পাঠায় আর জানায় যে সে সারেন্ডার করবে, কিন্তু তার একটা শর্ত আছে যে সে সারেন্ডার করবে যমুনা নদীর ব্রিজের উপর আর রানী ওইখানে তার কাছে হেঁটে আসবে, যার পরে সে তাকে সারেন্ডার করে দিবে। পুলিশ তার এই প্রস্তাব মেনে নেয় আর প্ল্যান শুরু হয়ে যায়। যখন রেল ব্রিজে সবাই পৌঁছায় রিশু সামনে আসে আর এই পাশ থেকে রানীকে পাঠানো হয়। যখন দুজনের দেখা হয় এই পাশ থেকে পুরো পুলিশ ফোর্স যে অর্ডার মতো এক জায়গায়
দাঁড়িয়ে যায়, কিন্তু তাদের মধ্যে একজন পুলিশ বের হয়ে সামনে চলে আসে, আর সে অন্য কেউই না, পুলিশের পোশাকে অভিমন্যু ছিল। আর সে সামনে যেয়ে তাদের দুজনের দিকে বন্দুক তাক করে, আর তাদের তিনজনের মধ্যে হাতাহাতি হয়। যখন পুলিশ ফোর্স এগিয়ে আসে, এই তিনজনের হাতাহাতিতে তিনজনের ব্রিজ থেকে নিচে পড়ে যায়, আর এই সব কিছুই তাদের তিনজনেরই পরিকল্পিত প্ল্যান ছিল। কিন্তু মন্টু চাচা তো বসে থাকার লোক না, সে প্রচুর মাথা খাটায় আর ভাবতে থাকে রিশু স্যারেন্ডার করার জন্য এই রেলওয়ে ব্রিজ কেন বাছাই করেছে, আর এরপর তারা তিনজন কেন যমুনা নদীতে লাফ দিয়েছে, যেখানে অনেক কুমির ছিল। কিন্তু কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় এই কেস ক্লোজ করে দেওয়া হয়। এখন কাহিনী 6 মাস আগে যায়। আমরা দেখতে পাই অভিমন্যু কিভাবে রানীকে নদী থেকে বাইরে টেনে নিয়ে আসে, আর রানী রিশুর নাম নিয়ে কাঁদতেছিল, কেননা রিশু পানিতেই থেকে গেছিল। যার পর থেকে রানী আর অভিমন্যু হিমাচলের দেবসার যেয়ে থাকতে থাকে আর ওইখানে বসবাস করতে থাকে। একদিন রানী জানতে পারে যে রিশু এখনো বেঁচে আছে, আর ওইখান থেকে তারা তাদের আরেক প্ল্যান শুরু করে। যা অনুযায়ী রানী মন্টু চাচাকে একটা বই পাঠায়, যার নাম মাগারমাছ কা সিকাঞ্জা। যেই বই অনুযায়ী তারা তাদের প্ল্যান করেছিল, আর যার মানে কুমিরের ফাঁদ, এরকম কিছু। মন্টু চাচা বই পড়ে জানতে পারে যে কি ছিল আসল প্ল্যান। রানী, রিশু আর অভিমন্যু তাদের তিনজনের প্ল্যান মোতাবেক তারা যমুনা নদীতে লাফ দিবে, কিন্তু তাদেরকে কুমির খাবে না। এই প্ল্যানিং তারা 3 দিন আগে থেকেই শুরু করেছিল। যা অনুযায়ী রিশু আর অভিমন্যু 2 কিলোমিটার দূরে যেয়ে কুমিরকে মাংস খাওয়াতো, আর কুমিরকে ব্রিজের আশেপাশ থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। এরপরে পানিতে লাফ দিয়ে বেঁচে যায়। রানী বইয়ের সাথে একটা নোট পাঠায় যে তোতা ময়না লাভার্স পয়েন্টে হিমাচল প্রদেশের দেবসারে এসে মন্টু চাচা যেন তার সাথে দেখা করে। যখনই তারা সেখানে পৌঁছায়, সেখানে রানী পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকে, অভিমন্যু ওইখানে আসে, আর মন্টু চাচা ওইখানেই দাঁড়িয়ে থাকে। ওখানে রানী পুরো আসল ঘটনা বলে যে কিভাবে অভিমন্যু পানির ভিতরেই রিশুকে মেরে ফেলেছে আর এখানে থাকা শুরু করেছে। এটা বলার পরে রানী ওইখান থেকে লাফ দেয়, আর মন্টু চাচা ও ইন্সপেক্টর অভিমন্যুকে গ্রেপ্তার করে নিয়ে যায়, আর একটা রেস্কিউ টিম লাগিয়ে দেয় রানীর লাশ খোঁজার জন্য। এখন আমরা আসি মেইন এন্ডিং এর দিকে, যেখানে অভিমন্যু মন্টু চাচাকে জিজ্ঞাসা করে, আপনারা লাশ পান নেই না? এখানেই মন্টু চাচা বুঝে যায় যে কোনো নতুন চাল চেলে রিশু আর রানী আবার পালিয়ে গেছে। এখানে আরেকটা কথা আমরা জানতে পারি যে অভিমন্যু আর অন্য কেউই না, জনপ্রিয় ক্রিমিনাল ঔপন্যাসিক দীনেশ পান্ডিতের ছেলে। আমরা এখন কাহিনীতে পৌঁছে যাই এটা জানার জন্য যে রিশু কিভাবে বেঁচেছে। আমরা দেখি যে অভিমন্যু রিশুকে মারার জন্য তার হাত খুলে ফেলে, আর রিশু ওই হাতেরই ব্যবহার করে কুমিরের কাছ থেকে বেঁচে যায়। আর বেঁচে যাওয়ার পর সে কোনোভাবে রানীর সাথে কমিউনিকেশন করে, আর তারপর তারা মিলে একটা নতুন প্ল্যান করে। যে অভিমন্যু, যার উপর এত মৃত্যুর চার্জ আছে, পুলিশ তো তাকে ছেড়ে দিবে না, তাই তারা মন্টু চাচাকে নিয়ে আসে। আর রিশু তো আগে থেকেই মৃত প্রমাণিত, আর রানী যদি লাভ দিয়ে দেখায় তাহলে এই পুরো কেস তাদের পক্ষে এসে পড়বে, আর সব দোষ পড়বে অভিমন্যুর উপর, যার উপর অলরেডি তার নিজের পরিবারকে মারার, পুনামকে মারার, লাল্লানকে মারার, রিশুকে মারার, আর এখন রানীকে মারার দায় লেগে যাবে। এভাবে অভিমন্যু পথ থেকে সরে যাবে আর পুরো কেস ক্লিয়ার হয়ে যাবে। যদিও রিশু ও রানী এখনো এই কথা জানে না যে অভিমন্যু কোনো ছোট খেলোয়াড় না, কেননা অভিমন্যুর বাবা আর কেউই না দীনেশ পান্ডিত। তাই তার এমন কোনো বই নাই যা তার কাছে নাই আর সে পড়ে নাই। যেমনটা দেখেছি যে রিশু ও রানীর সব প্ল্যানই শুধু দীনেশ পান্ডিতের বইয়ের উপর থেকেই আসে, তো এমন কোনো প্ল্যান হবে না যে অভিমন্যু জানবে না। আর শুধু এতটুকুই না, অভিমন্যু মন্টু চাচার গ্রেফতারে। এখন যদি রিশু আর রানী কোনো প্ল্যান করে তাহলে তাদের বাঁচা অনেক কঠিন হবে। এখন আমরা পার্ট 3-তে দেখব যে এখান থেকে রিশু আর রানী কিভাবে বাঁচে, কারণ এখন তাদের পিছে মন্টু চাচার সাথে সাথে অভিমন্যুও আছে, আর অভিমন্যু ওই ক্যারেক্টার যে দীনেশ পণ্ডিতের সব বই যথেষ্ট জানা, তো তাদের কোনো প্ল্যান তার কাছ থেকে ফাঁকি দেওয়া অসম্ভব। তো আরো এক লেভেল উপরে চিন্তা করে তারা কি প্ল্যান করবে আর কিভাবে তাদের চক্রান্ত সফল হবে, এটা আমরা পরের পার্টে জানতে পারবো। তো এইসব ছিল ফির আই হাসিন দিলরুবাতে। আপনারা কি মনে করেন কমেন্টে জানান, আর আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক দিয়ে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।